শুভ ছিল তোমার হিস্টোগ্রামের যে প্রবলেমটা ছিল, হ্যাঁ, ওইখানে হচ্ছে তোমরা খেয়াল করো যে যে সংখ্যাগুলি ওখানে দেয়া আছে, এখন ওই সংখ্যাগুলির জন্য আমরা যে 5টা বিন তৈরি করি, এখন এমন যদি হয় যে প্রসেস যে কয়টা আছে, হ্যাঁ, প্রসেস আছে ধরো 10টা প্রসেস আছে, 10টা প্রসেস আছে আমাদের এক কাছে, সংখ্যাগুলি যতগুলি আছে সেটা আমরা 10টা প্রসেসের মতো ভাগ করে দিলাম। স্যার ওই ছবিটা একটু বের করে প্রবলেমটা বলে হ্যাঁ নিলে হ্যাঁ মনে হয় সুবিধা হবে। হ্যাঁ 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 ওটা আমি আমি বের করতেছি, ওটা তো আছেই। স্লাইডে আছে লাস্টের দিকে। হ্যাঁ, ওটা আছে। ওখানে। আচ্ছা, এই এই ছবিটা দেব শুভ, এই ছবিটা থাকবে। জি স্যার, এটা স্যার ফোনটা রোটেট আচ্ছা, করে নিন। হ্যাঁ, তাহলে খেয়াল করো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা বিন তৈরি করেছে। হ্যাঁ, এখন যে সংখ্যাগুলি আছে, এখন এমন যদি হয় যে আমাদের কাছে 10টা প্রসেস আছে, 10টা প্রসেসের কাছে আমরা এই সংখ্যাগুলি ভাগ করে দিয়েছি, সমান ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে একটা প্রসেসের কাছে তোমার কিছু সংখ্যা আছে, সে করবে কি সেই সংখ্যাটা, তোমার কোন বিনে যাবে সেই সংখ্যাটা সে সেটা ডিসাইড করবে। প্রসেস 1 এই কাজটা করবে, প্রসেস 2 এই কাজটা করবে, এভাবে সবগুলি প্রসেস করবে, যেটা একটা সংখ্যা পাবে সেটা কোন বিনে যাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কোন বিনে যাবে সেটা হলো সে তোমার বের করবে। এখন তো এই কাজটা যদি আমরা করি তাহলে বিনের জন্য যে ভেরিয়েবলটা আমরা ব্যবহার করছি সেটা একটা শেয়ার্ড ভেরিয়েবল হচ্ছে। সেটা একটা শেয়ার্ড ভেরিয়েবল হচ্ছে, যেমন 0 থেকে 1 এইটা হলো তোমার প্রসেস 1 অ্যাক্সেস করবে, প্রসেস 2, প্রসেস 3, এভাবে 10টা প্রসেসকে অ্যাক্সেস করবে। তো প্রসেস 1 যদি এখানে একটা সংখ্যা পায় যে 0.5, তাহলে সে কাউন্ট করে রাখবে হচ্ছে 1 কাউন্ট করবে। প্রসেস 2 যদি একটা সংখ্যা পায় 0.4, তাহলে সেও কাউন্ট করবে। তাহলে কি এটা একটা শেয়ার্ড ভেরিয়েবলের মাধ্যমে এই কাজটা করতে হবে। এখন কথা হলো যে যখনই ভেরিয়েবলটা শেয়ার্ড ভেরিয়েবল হলো, তখন তো একই সাথে দুটো প্রসেস এটাকে অ্যাক্সেস করতে পারবে না। একই সাথে যদি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করে তাহলে তো তোমার একটা ভুল একটা কাউন্টিং হয়ে যাবে। হ্যাঁ, তো যেহেতু একই সাথে অ্যাক্সেস করলে পারে একটা ভুল কাউন্টিং হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে এটাকে তোমার হচ্ছে আমাদের মানে লক করে দিতে হবে, ওই ওই কোডটাকে, ওই ইয়েটাকে লক করতে হবে। যেটা আমরা দেখেছি, যেটা বিজি ওয়েটিং এর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে। তাহলে যে অংশটা আমরা লক করে দিলাম, তাহলে সেই অংশটা হয়ে গেল আসলে সিরিয়াল হয়ে গেল। তো সিরিয়াল হয়ে গেলে পারে যে নাদিম যেটা বলতেছিল যে ওটস কেসে যেটা হতে পারে যে তোমার একই সাথে অনেকগুলি প্রসেস একটা বিনের যে ভ্যালুগুলি কাউন্ট করতেছে, সেক্ষেত্রে তোমার ওয়েট করতে হবে, অনেকগুলি প্রসেসকে ওয়েট করতে হবে, একটার কাজ শেষ হবে তারপরে আরেকটার কাজ শেষ হবে তারপরে আরেকটার কাজ শেষ হবে, এইভাবে ওয়েট করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমরা এই শেয়ার্ড ভেরিয়েবলটা ব্যবহার করি তাহলে এই সমস্যাটা তৈরি হবে। এখন যদি আমরা শেয়ার্ড ভেরিয়েবলটা ব্যবহার না করে অন্য কোনোভাবে যদি এটা করতে চাই তাহলে কি করা যাবে? হ্যাঁ, তাহলে করা যাবে। শেয়ার্ড ভেরিয়েবল ব্যবহার না করেও এটা করা যাবে। যেমন এখানে দেখো, যে আমরা ধরে নিলাম প্রসেস 1 এর কাছে 5টা বিন থাকবে, অর্থাৎ লোকাল ভেরিয়েবল, তার লোকাল ভেরিয়েবল সে ব্যবহার করবে প্রসেস 1।
প্রসেস 2 তাই করবে। তার কাছে 5টা লোকাল ভেরিয়েবল 5টা বিনের জন্য। প্রসেস 3 তাই করবে, 5টা লোকাল ভেরিয়েবল 5টা বিনের জন্য, বা একটা অ্যারে ব্যবহার করবে। এভাবে সবগুলি প্রসেসই এই বিনের জন্য হলো তোমার লোকাল ভেরিয়েবল ব্যবহার করবে। আচ্ছা, তারপরে সবার যখন কাউন্টিং হয়ে যাবে, সব প্রসেসের কাউন্টিং যখন হয়ে যাবে, তখন সে করবে কি, সে হলো একটা মাস্টার প্রসেসকে বা প্রসেস 0 কে এই ভ্যালুগুলি পাঠাবে। তা এখন এই ভ্যালুগুলি পাঠাবে, কি ভ্যালু পাঠাতে হবে? যেমন প্রসেস 1 পাঠাবে যে তার ফার্স্ট বিনের জন্য কয়টা সংখ্যা ছিল, সেকেন্ড বিনের জন্য কয়টা সংখ্যা ছিল, থার্ড বিনের জন্য কয়টা সংখ্যা ছিল, এভাবে সে পাঠাবে। এখন এখানে বিন যেহেতু 5টা, তাহলে সে 5টা সংখ্যা, প্রসেস 1 5টা সংখ্যা পাঠাবে প্রসেস 0 কে। সিমিলারলি প্রসেস 2 5টা সংখ্যা পাঠাবে প্রসেস 0 কে, প্রসেস 3 5টা সংখ্যা পাঠাবে প্রসেস 0 কে। এভাবে সবগুলি প্রসেস 0 কে 5টা সংখ্যা পাঠাবে। প্রসেস 0 আবার ওইটা থেকে এই বিন 0 এর জন্য, বিন 1 এর জন্য যে ভ্যালুটা, সেটাকে হলো যোগ করে প্রসেস 1 সেটাকে হলো এইভাবে একটা গ্রাফের মাধ্যমে ডিসপ্লে করবে। আচ্ছা, এই যে প্রসেস 1 সবগুলি রিসিভ করছে, এটা হলো তোমরা দেখেছো, এই প্রসেস 0 সবগুলি রিসিভ করছে অন্য যতগুলি প্রসেস আছে সবার কাছ থেকে। তো এটা যে সময়টা লাগছে, অর্থাৎ কমিউনিকেশনের জন্য যে টাইমটা লাগছে, এই টাইমটা কিভাবে কমানো যায় তোমাদের অলরেডি আমি বলেছি। যে এখানে যে ফেজ বাই ফেজ, মানে প্রসেস 0 সব রিসিভ করবে না, প্রসেস 0 কিছু রিসিভ করবে, তারপরে অন্যান্য কিছু প্রসেস, যেমন প্রসেস 2 যদি রিসিভ করে, প্রসেস 3টা, প্রসেস 4টা রিসিভ করলো, প্রসেস 5 এর ওইটা আবার যোগ করলো, এইভাবে করে তোমার হচ্ছে ফাইনালি প্রসেস 0 এর কাছে যে যোগফলটা আসবে তাতে হলো নাম্বার অফ অ্যারিথমেটিক অপারেশনস, যেটা হলো প্রসেস 0 সেটা অনেক কমে যাবে। তো এটা একটা করা যায়, যেখানে তোমার ওই যে শেয়ার্ড ভেরিয়েবল, যেটা আমরা আগের যে অ্যাপ্রোচ ছিল শেয়ার্ড ভেরিয়েবলের মাধ্যমে, সেটা বাদ দিয়ে, সেটার যেহেতু একটা ঝামেলা আছে, সেটা বাদ দিয়ে আমরা এটা করতে পারি। আচ্ছা, তো এটা তো বোঝা গেছে নাকি সবাই, নাকি কারো কনফিউশন আছে? বাবা, কারো কনফিউশন আছে না? বুঝতে পেরেছো? বুঝা গেছে স্যার। আচ্ছা, রুবেল বুঝতে পেরেছো তুমি? রুবেল শুনতে পাচ্ছ? রুবেল, আচ্ছা, রনি শুনতে পাচ্ছ? রনি? জি স্যার শুনতে পাচ্ছি। ও আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো? স্যার আমি হচ্ছে আগের ক্লাসগুলো মানে সে করা হয়নি তো, একটু প্রবলেম হচ্ছে। তাহলে তোমার কাছে কি বইটা আছে, আমাদের ইন্ট্রোডাকশন টু প্যারালাল প্রোগ্রামিং এর বইটা আছে তোমার কাছে? জি স্যার। ওইটা দেখো, ওই সেকেন্ড চ্যাপ্টারটা দেখো, খুব কঠিন কিছু নয়, একটু সময় দিলে বুঝতে পারবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। এখানে আমি যেটা বললাম সেইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই। আমি আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিই। দেখো, তোমরা এখানে যদিও গতদিন বলেছি, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, তারপরেও আমি আরেকবার বলতেছি। এখানে তোমার মনে আছে যে আমরা যখন একটা প্রবলেম নিয়ে কাজ করছি, তখন সেটা হচ্ছে প্রবলেমটাকে ভাগ করা, ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া, যেটাকে আমরা বলছি যে
একটা সিম্পল টাস্ক, যেটা বলতেছে সিম্পল একটা টাস্ক। হ্যাঁ, তো মানে প্রথম ফার্স্ট ফেজে যেটা। আর এরপরে আসতেছি এটাকে কম্পোজিট টাস্ক তৈরি করে নেওয়া, বা যেটা হলো আমরা এখানে দেখেছি এগ্রিগেশন যেটা। তো কম্পোজিট টাস্ক, হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো কম্পোজিট টাস্কটা কি। আমরা এর পরবর্তীতে কিছু অ্যালগোরিদম দেখব। তো কম্পোজিট টাস্কটা হলো যখন তুমি একটা মানে কাজের একটা অংশ এ যদি হয়, আর একটা অংশ যদি বি হয়, এবং এমন যদি হয় যে এটা প্রথমে শেষ করতে হবে তারপরে বিটা করতে হবে, কোনো অবস্থাতেই বিটা আগে করা যাবে না, বা বিটা আর এটা একসাথে করা যাবে না। এটা করতে হবে এবং তারপরে বিটা করতে হবে, কোনোভাবেই বিটা আগে করা যাবে না। এরকম যদি হয় একটা পার্ট, সেই ক্ষেত্রে যেটা তোমার এই দুটোকে একত্রিত করে ফেলে, এ আর বি কে একত্রিত করে ফেলে, তোমার এটা একটা কাজ হিসেবে চিন্তা করে কোনো একটা প্রসেসকে এটা অ্যাসাইন করা। যেহেতু তোমার একটা শেষ করে আরেকটা করতে হবে, সেই কারণে এটাকে একত্রিত করে ফেলা। হ্যাঁ, তো এইটাকে হলো বলে কম্পোজিট টাস্ক। তো এটা এমন নয় যে শুধুমাত্র দুটো ছোট ছোট কাজ নিয়েই এটা হতে পারে, তা নয়। দুটো, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলি নিয়েও হতে পারে। তো প্রবলেম, হ্যাঁ, প্রবলেমের উপরে ডিপেন্ড করছে। তো এখন এই যে কোন কোন কাজটাকে নিয়ে আমি হলো একত্রিত করে কম্পোজিট টাস্ক তৈরি করব, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে বেশ চ্যালেঞ্জিং। হ্যাঁ, এবং এটা কিভাবে করা যায় সেটার জন্য বেশ কিছু অ্যালগোরিদম আছে। তো ওই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো আমাদের মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা আমরা হলো শেষ করলাম। এখন আমরা যাব নতুন একটা চ্যাপ্টারে। হ্যাঁ, তো আমি ওই জন্য একটা আরেকটা স্লাইড শেয়ার করি নতুন যে চ্যাপ্টারটা সেটার জন্য। আচ্ছা, এটা হলো ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিং উইথ এমপিআই। এটা ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিং এর জন্য এই চ্যাপ্টারটা, এবং এটা হলো আমরা এমপিআইটা ব্যবহার করব। তো আজকে আমি ওটা দেখাবো এমপিআইটা কি, কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, এবং সেখানে এমপিআই দিয়ে কিভাবে ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিংটা আমরা করতে পারি। খেয়াল করো এখানে তোমার এখানটায় হচ্ছে সিপিইউ তার সাথে মেমোরি, সিপিইউ তার সাথে মেমোরি, হ্যাঁ, প্রত্যেকটা সিপিইউ এর সাথে মেমোরি আছে। এখন এখানে হলো তোমার আমরা দেখতেছি যে এই সিপিইউ গুলি, হ্যাঁ, একটা সিপিইউ আরেকটা সিপিইউর সাথে তোমার কমিউনিকেট করবে। এটা হচ্ছে কিভাবে, মেসেজ পাঠানোর মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ, আর এটা হলো তোমার যখন প্রত্যেকটা মেমোরি আলাদা, আর এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি সিস্টেম, যেখানে হলো কি একটা গ্লোবাল অ্যাড্রেস স্পেস বা একটা মেমোরি সবাই শেয়ার করছে। দেখো সিপিইউ, প্রত্যেকটা সিপিইউ, হ্যাঁ, একটা মেমোরি শেয়ার করছে। এখন প্রোগ্রামার্সের যদি পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে বিষয়টা হলো এরকম। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ স্যার শোনা তোমরা? যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে আবার কারেন্ট গেল, কারেন্ট একবার গেল আসলো আবার গেল আর কি, আচ্ছা, চলে আসছে। দ্বিতীয়বার আর কি হলো।
হুম, একবার গেল, তারপর আবার আসলো, আবার এই যে মোবাইল ডাটা দিয়ে শুরু করলাম আর কি। যাই হোক, আচ্ছা, এখন দেখো আমরা এই এমপিআই যে ব্যবহার করব, এমপিআই এইখানটায় হচ্ছে প্রথম বিষয় হলো যে এই কমিউনিকেশনটা হবে প্রসেসের মধ্যে, বিভিন্ন প্রসেসের মধ্যে কমিউনিকেশনটা হবে। হ্যাঁ, তো এই প্রসেসগুলিকে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে তোমার হচ্ছে এই নাম্বার দিয়ে। হ্যাঁ, একটা প্রসেস 0 হবে, তারপর একটা 1 হবে, একটা 2 হবে, একটা 3 হবে, একটা 4 হবে, এরকম ভাবে হবে। হ্যাঁ, তো প্রসেসগুলি যেগুলি ক্রিয়েট হবে সেগুলির এইভাবে নাম্বারগুলি পেয়ে যাবে তারা, বা আইডি পেয়ে যাবে, বা র্যাঙ্ক, হ্যাঁ যেটাই বলি না কেন, হ্যাঁ সাধারণত এখানে র্যাঙ্ক বলা হয়। তো প্রসেসগুলির নাম্বার বা র্যাঙ্ক যেটাই হোক, সেটার মাধ্যমে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। এটা এবং কি পিআইডি টাইপের ব্যাপার, যে আমরা মানে টাস্ক ম্যানেজার বা এতে যেটা দেখি পিআইডি লেখা থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাস্ক ম্যানেজারে যেটা দেখো, হ্যাঁ ওটার মতোই বিষয়টা। হ্যাঁ, তো এখানে হলো এই প্রসেস আইডিটা প্রোভাইড করবে, তোমার হলো অপারেটিং সিস্টেম প্রোভাইড করবে না। প্রসেস যে আইডিটা, এটা হলো তোমার এই তুমি যে কম্পাইলারটা ব্যবহার করছো এমপিআই এর জন্য, সেটা তোমার প্রোভাইড করবে প্রসেস আইডিটা। আচ্ছা, এখন এই প্রসেস যে আইডিটা, এই আইডিটা ব্যবহার করে তুমি মেসেজ সেন্ড করা, রিসিভ করা, যাবতীয় কাজগুলি তুমি এই আইডি দিয়েই করবে তুমি। হ্যাঁ, এবং এই আইডিটা ব্যবহার করেই তুমি আসলে কোন প্রসেস কোন করে অ্যাসাইন করবে সেটাও তুমি আসলে সিদ্ধান্ত নেবে। তো খেয়াল করো এখানে যে সিপিইউ মেমোরি পেয়ার, হ্যাঁ এই যে এখানে আলাদাভাবে দেখানো হচ্ছে একটা সিপিইউ একটা মেমোরি, সিপিইউ একটা মেমোরি। হ্যাঁ, তো এই যে সিপিইউ মেমোরি পেয়ার, এখানে হচ্ছে একটা করে প্রসেস, হ্যাঁ সাধারণত অ্যাসাইন করা হয়। তো একটা করে প্রসেস যদি এখানে অ্যাসাইন করা হয়, তাহলে তোমার হচ্ছে তোমার যে কয়টা কোর বা সিপিইউ অ্যাভেলেবল আছে, হ্যাঁ এবং তোমার প্রসেস যদি তুমি যেটা ক্রিয়েট করেছো সেটা যদি সংখ্যাটা কম হয়, সেক্ষেত্রে ইজিলি একটা কোরকে অ্যাসাইন করা যায়, এবং সেটা কম্পাইলার করে থাকে। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে তোমার হচ্ছে প্রসেস বেশি আছে, হ্যাঁ কোরের সংখ্যা কম আছে, তখন তোমার হচ্ছে একটা একটা করে অ্যাসাইন করা যাবে না। আচ্ছা, এটা তোমার হচ্ছে কম্পাইলার যেরকম, কম্পাইলার যেটা এটা সরাসরি অ্যাসাইন করতে পারে, এবং এই অ্যাসাইন করার কাজটা তোমার কোডিং এর মাধ্যমে বা প্রোগ্রামার তুমি নিজেও করতে পারো, যে আমি এই কোডটাকে দিয়ে এই কাজটা করিয়ে নেব, বা এই কোডটাতে এই প্রসেসটা অ্যাসাইন করব, সেটা তুমি নিজেও করতে পারো। তো সেই ক্ষেত্রে এই কোডকে আইডেন্টিফাই করার জন্য কোডের একটা আইডি লাগবে, এবং এই প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য প্রসেসের আইডিটা ব্যবহার করা হবে। আচ্ছা, এখন এই যে প্রসেস আমরা যেটা দেখতেছি ডিস্ট্রিবিউটেড মেমোরি সিস্টেমে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কিভাবে কমিউনিকেট করে। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটেড মেমোরি সিস্টেমে এই চ্যাপ্টারের আসলে আমাদের যেটা দেখার বিষয় সেটা হলো যে এই যে ডিস্ট্রিবিউটেড মেমোরি সিস্টেমে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কিভাবে কমিউনিকেট করে। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এখানে আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখো। হ্যাঁ, আমি একটু এই পার্টটা দেখাই। এটা কি দেখা যাচ্ছে? ইফ র্যাঙ্ক মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, ইফ একটা ইফ খেয়াল করো, স্যার দেখা যাচ্ছে। ইফ মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0। আচ্ছা, ইফ মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0 তার মানে হলো যে এটা হলো তোমার মাস্টার প্রসেস যদি না হয়, অথবা প্রসেস 0 যদি না হয়, তাহলে সেটা এই পার্টটুকু যে প্রসেসটা 0 নয় সে এক্সিকিউট করবে, আর এলস যেটা সেটা হলো কি, তাহলে যে প্রসেসটা 0 সে এক্সিকিউট করবে এলসটা।
এটা দ্বারা সেটাই বোঝাচ্ছে। তাহলে যে প্রসেসটা 0 নয়, হ্যাঁ, সে যখন প্রথম পার্টটা ইফের পার্টটা এক্সিকিউট করবে, সে আসলে কি করবে? সে যেটা করবে দেখো, এমপিআই সেন্ড বলে একটা ফাংশন আছে। হ্যাঁ, সে হলো এই এমপিআই সেন্ড ফাংশনের মাধ্যমে একটা মেসেজ সেন্ড করবে। মেসেজ সেন্ড করবে এবং কাকে সেন্ড করবে? হ্যাঁ, এই দেখো এখানে লেখা আছে 0 মাই এমপিআই ক্যারেক্টার, এরপরে দেওয়া আছে 0। ঠিক আছে, তার মানে সে 0 কে সেন্ড করবে। তাহলে প্রসেস 1 একটা মেসেজ সেন্ড করবে, কাকে সেন্ড করবে? প্রসেস 0 কে সেন্ড করবে। প্রসেস 2 একটা মেসেজ সেন্ড করবে, কাকে সেন্ড করবে? প্রসেস 0 কে সেন্ড করবে। তার মানে প্রসেস 0 ছাড়া অন্য যতগুলি প্রসেস আছে সবগুলি প্রসেসই প্রসেস 0 কে একটা মেসেজ সেন্ড করবে। সেই মেসেজটা কি? সেই মেসেজটা হচ্ছে যে গ্রিটিংস ফ্রম প্রসেস, তারপর প্রসেসের আইডি। হ্যাঁ, তাহলে গ্রিটিংস ফ্রম প্রসেস 1, এই মেসেজটা পাঠাবে হলো কে? প্রসেস 1 পাঠাবে। গ্রিটিংস ফ্রম প্রসেস 2, এটা কোন প্রসেসটা পাঠাবে? প্রসেস 2 পাঠাবে। কাকে পাঠাবে? প্রসেস 0 কে পাঠাবে। তাহলে প্রসেস 0 একটার পর একটা মেসেজ রিসিভ করতে থাকবে। প্রসেস 0 যেটা হলো দেখো, যেটা এলস এর পার্টে আমরা কি করেছি? গ্রিটিংস ফ্রম প্রসেস, হ্যাঁ, প্রথমেই, হ্যাঁ, গ্রিটিংস ফ্রম প্রসেস, হ্যাঁ, তাহলে এখানে ফর লুপের মধ্যে এমপিআই রিসিভ একটা ফাংশন আছে, যেটা হলো কি করছে? রিসিভ করছে কার কাছ থেকে? এই দেখো কোন কোন প্রসেসের কাছ থেকে? কিউ ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে যতগুলি, হ্যাঁ, এই প্রসেস সাইজ মানে হলো নাম্বার অফ প্রসেস, হ্যাঁ, যে কিউ লেস দেন কমন এস জেড, হ্যাঁ, এটা হলো কি? এটা হলো তোমার প্রসেসের সংখ্যা। তাহলে একটা একটা করে প্রসেসের কাছ থেকে সে হলো মেসেজ রিসিভ করবে আর সে হলো এটা প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, তাহলে এইটা হলো তোমার একটা প্রোগ্রাম যেখানে আমরা দেখছি যে হলো তোমার প্রসেস 0 এই মেসেজটা রিসিভ করবে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এভাবে যতগুলি প্রসেস থাকবে সবার কাছ থেকে সে মেসেজ রিসিভ করবে এবং যখন যখন যেটা রিসিভ করবে সেটা সে প্রিন্ট করে দেবে। আচ্ছা, এখন এই যে সেন্ড করার কাজটা এবং রিসিভ করার কাজটা, এটা এমপিআই এ কিভাবে হচ্ছে, হ্যাঁ, সেই বিষয়টা আমরা হলো একটু দেখব। এই অংশটা বোঝা গেছে বাবা? যে অংশটা বললাম আমাদের প্রথম এমপিআই প্রোগ্রাম, আমি যে অংশটুকু বললাম সেই অংশটুকু কি সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো সেই অংশটুকু? জি স্যার। আচ্ছা, এখানে তো কারো মনে হয় সমস্যা নেই। সমস্যা আছে কি কারো? যেটুকু বললাম আছে কারো সমস্যা? না স্যার। আচ্ছা, এবারে আসি তোমার, দেখো কিভাবে তুমি কম্পাইল করবে। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামটা mpi_hello.c আমাদের সোর্স ফাইল যেটা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো তোমাদের, খেয়াল করো, তোমরা যদি এই কি বলে কোড ব্লকস ইউজ করো, সেটাকে কোড ব্লকসটাকে একটু কনফিগার করে নিতে হবে। হ্যাঁ, এমপিআই এর জন্য এটাকে কনফিগার করতে হবে কোড ব্লকসে। হ্যাঁ, একটা লাইব্রেরি ফাইল আছে, সেটা হলো এই তোমার কোড ব্লকসে লিংক করাতে হবে যদি তুমি কোড ব্লকস ইউজ করো। বা স্যার লিনাক্স টার্মিনালে কি এটা দিয়ে কম্পাইল করতে পারবো ডাইরেক্টলি, নাকি কিছু ইনস্টল করা লাগবে আবার? লিনাক্সেও করতে পারবে। হ্যাঁ, এটা লিনাক্সে ডিরেক্টলি টার্মিনালে আর কি টার্মিনালে করতে পারবে। এটা আসলে তোমার অপশন অনেক আছে, তুমি এখন কোনটা ভালো লাগে তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি কোড ব্লকসেও করেছি, লিনাক্সেও দেখেছি চেক করে, লিনাক্সেও হয়। কোড ব্লকসে একটু ঝামেলা হতো প্রথমে, সেটা পরে হয়ে গেছে, আমি করেছি আর কি। হ্যাঁ,
এরকম আর কি বেশ কয়েকটা ইয়েতে আমরা আমাদের দেখা আছে। আবার আমাদের ছেলেরা দেখেছি ল্যাবে, হ্যাঁ, তারা সম্ভবত ইক্লিপসেও করেছে, এরকম বেশ কয়েকটা ইয়েতে করেছে, আমাদের ল্যাবেও ছেলেরা করেছে। তো এটা যার যেটা সুবিধা হয়, হ্যাঁ, তোমরা নিজেরা পারবে করতে। আর যদি সমস্যা হয়, এই নেটে রিসোর্স অ্যাভেলেবল, হাউ টু কনফিগার এমপিআই, হ্যাঁ, এটা দিলেই পাওয়া যায়। এটা অনেক আছে আর কি। হ্যাঁ, তো এটা কঠিন কিছু নয়, আমার মনে হয় যে তোমরা নিজেরা একটু চেষ্টা করলে এটা হবে। তো অ্যাটলিস্ট এমপিআই এর যে প্রোগ্রামটা সেটা একটু তোমরা রান করে দেখো। আচ্ছা, এখানে হলো আমি বলতেছি যে এমপিআইসিসি, হ্যাঁ, যেহেতু এটা হলো সি ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন, তো এখানে এমপিআইসিসি এটা হলো কি, এটা একটা র্যাপার স্ক্রিপ্ট বলে। এটা কম্পাইল করার জন্য এটা একটা র্যাপার স্ক্রিপ্ট। তো র্যাপার এই স্ক্রিপ্টটা কিছুই না, কিছু কিছু প্রোগ্রামকে, হ্যাঁ, কিছু প্রোগ্রামকে রান করানোর জন্য এই স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়। আর জি দেওয়া হয়েছে এটা ডিবাগিং এর জন্য, হ্যাঁ, এই যে -G। তো কেউ যদি তুমি হলো এই ইয়েতে ব্যবহার করো, কোড ব্লকসে ব্যবহার করো, তাহলে এগুলি কমান্ড টমান্ড আর কিছু মনে রাখতে হবে না। হ্যাঁ, সরাসরি তুমি ওই ইয়েতে বাটনে ক্লিক করে কাজ করতে পারবে আর কি। আচ্ছা, এখানে এটার সাথে যখন তুমি দেখো এক্সিকিউট করবে, এক্সিকিউশনের জন্য এমপিআই EXEC এক্সিকিউশনের জন্য তুমি এই যে এখানে আছে -n, তারপরে নাম্বার অফ প্রসেসেস, তারপর এক্সিকিউটেবল ফাইল। খেয়াল করো, এখানে এমপিআই EXEC, তারপরে -n, তারপরে যদি তুমি 1 লেখো, হ্যাঁ, তাহলে 1 লিখলে এখানে তুমি আসলে উল্লেখ করছো যে তুমি কয়টা প্রসেস চাও। তাহলে 1 লিখলে একটা প্রসেস আসবে, হ্যাঁ। আর এরপরে যেটা কম্পাইল করার পর এক্সিকিউটেবল ফাইল তৈরি হলো, হ্যাঁ, ওইটা লিখতে হবে, হ্যাঁ, ./mpi hello। হ্যাঁ, তো লিনাক্স, এটা এই সিনট্যাক্সটা তো লিনাক্সের, তাই না বাবা? এটা বুঝতে পারছো? জি স্যার। কিছু ডট স্ল্যাশ দিয়ে রান করা লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা লিনাক্সের সিনট্যাক্স। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 1 লিখলাম, 1 মানে হলো নাম্বার অফ প্রসেস হচ্ছে 1। আর এরপরে যদি 4 লিখি, দেখো, হ্যাঁ, -n, তারপর যদি 4 লিখি, তার মানে 4 হলো 4টা প্রসেস এখানে আমার তৈরি হবে। তাহলে একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে যখন তুমি রান করবে, তখনই সেখান থেকে 4টা প্রসেস তৈরি হয়ে যাবে। এই 4 দিলে 4টা প্রসেস তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখো, প্রসেস যেটা তোমার প্রসেস 0 নামে যেটা তৈরি হবে, এই কোড থেকেই সে হলো ওই যে ইফের মধ্যে যে অংশটা লেখা ছিল, ইফ my rank not equal to 0, এই যে ইফ, কোথায় গেলাম, হ্যাঁ, এখানে হলো ইফ my rank not equal to 0, তার মানে ওই অংশটা হচ্ছে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3 এরা এক্সিকিউট করবে। আর হলো এলস এর পার্টটা প্রসেস 0টা হলো এক্সিকিউট করবে। হ্যাঁ, তো এইভাবে একটা কোড, যেটা হলো ওই যে সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডাটা, হ্যাঁ, তোমরা এসপিএমডি যেটা আমরা বলতাম, তো সেটার মতো করে কাজ করবে। এখন এখানে 4টা প্রসেস যদি আমরা তৈরি করি, তাহলে এখানে আমার আউটপুটটা কেমন হবে এক্সিকিউশন শেষে? দেখো, এক যদি লিখি, তাহলে আসবে গ্রিটিংস ফ্রম প্রসেস 0 of 1, হ্যাঁ, গ্রিটিংস ফ্রম প্রসেস 0 of 1, এই মেসেজটা আসবে যখন তোমার কি প্রসেস হচ্ছে একটা। আর প্রসেস 4টা যখন, গ্রিটিংস ফ্রম প্রসেস 0 of 4, গ্রিটিংস ফ্রম প্রসেস 1 of 4, গ্রিটিংস ফ্রম প্রসেস 2 of 4, এন্ড গ্রিটিংস ফ্রম প্রসেস 3 of 4। এই 4টা মেসেজ আসবে, এবং 4টা মেসেজ তোমার প্রিন্ট করবে কোন প্রসেস 0, এটা প্রিন্ট করবে। আমাদের যে প্রোগ্রামের ইয়ে ছিল যে প্রসেস 0 তুমি প্রিন্ট করো, হ্যাঁ, তাহলে এই মেসেজটা আমরা পাবো। হ্যাঁ, বোঝা গেছে এটা প্রোগ্রামটা?
বুঝতে জি পেরেছো? স্যার। আলামিন, আলামিন বুঝতে পেরেছো? আলামিন শুনতে পাচ্ছ? আলামিন, জি স্যার। আচ্ছা। কারো কোনো প্রশ্ন আছে? এইটুকু যতটুকু বললাম এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রসেস জিরো সব সময় মাস্টার প্রসেস বা মানে কি যেন বলে ওই মেইন প্রসেসটা হবে এরকম কি কোনো আছে না নাকি না দেখুন না, ওটাই এটা হতে পারে? এটা এরকম কিছু নাই। তুমি যদি মনে করো যে ওটাকে তুমি প্রসেস জিরোকে দিয়ে কাজটা করাবে না, তো সেটা করতে পারো। তো এটা সাধারণত মানে যেটা দেখি প্রোগ্রাম বেশিরভাগ প্রোগ্রামে প্রসেস জিরোকে তোমার হলো প্রসেস মাস্টার প্রসেস হিসেবে ধরা হয়। হ্যাঁ, বা ধরো এটা হলো বিষয়টা অনেকটা এরকম যে তুমি প্রসেস জিরো কে দেখবে যে এটা কোর জিরোতে অ্যাসাইন করে। হ্যাঁ, প্রসেস ওয়ান কে কোর ওয়ানে অ্যাসাইন করে। হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে? স্যার প্রসেস বেশি হয়ে গেলে? প্রসেস বেশি হয়ে গেলে তখন হচ্ছে ওইটা ওই কোর, ধরো একটা কোর কাজ শেষ করার পরে তারপরে ওইটাকে অ্যাসাইন করে, তার আগে করা যাবে না। ঠিক আছে? মানে প্যারালাল প্রসেসিং হবে নাকি তখন সিরিয়াল প্রসেসিং হবে? তখন অবশ্যই এগুলো হচ্ছে এক্সিকিউট করলে আর কি ভালো আনসার পাওয়া যাবে হ্যাঁ, তুমি কোশ্চেন গুলো। এক্সিকিউট করলে তখন তুমি নিজেও এটা দেখতে পাবে, বুঝছো? হ্যাঁ, তখন এটা হয় কি জানো, এটা হয় হলো যে ধরো তোমার 4টা কোর আছে, তাহলে 4টা কোরে হলো প্রথমে 4টা প্রসেস অ্যাসাইন করলো, ওরা এক্সিকিউট করে দিল, তারপরে হলো ওরা ফ্রি হয়ে গেল, তারপর আবার 4টা প্রসেস অ্যাসাইন করলো, এরকম করে হয় আর কি। মানে সিরিয়াল প্রসেসিংই হবে, প্যারালাল না? সিরিয়াল ঠিক না, সিরিয়াল না, 100% প্যারালাল হবে না। কারণ কি 100% প্যারালাল হবে না? কারণ কি তোমার যদি প্রসেস থাকে 8টা, প্রসেস 8টা যদি থাকে, তাহলে প্রতিটার এক্সিকিউশন টাইম যদি হয় ধরো 2 সেকেন্ড করে যদি হয়, তাহলে 8 দুগুণী 16 সেকেন্ড, এটা হলো সিরিয়াল প্রসেসিং এর টাইম। আর যদি তুমি 4টা কোড থাকে, তোমার 4টা কোড থাকলে তুমি প্রথমে 4টা প্রসেস অ্যাসাইন করে দিলে, তাহলে ওখানে প্যারালাল প্রসেসিং হয়ে গেল, 2 সেকেন্ডে কাজ হয়ে গেল। এরপর 4টাকে আবার অ্যাসাইন করলে, তাহলে কি 2 সেকেন্ডে কাজ শেষ হয়ে গেল, তাহলে মোট 4 সেকেন্ড লাগলো। আর আগেরটাতে প্রথম যেটা অ্যাপ্রোচ সেখানে লেগেছিল হলো 16 সেকেন্ড। তাহলে আসলে এখানে হ্যাঁ, মানে একটাতে 16 আর একটাতে হলো 4 সেকেন্ড। বোঝা গেছে? জি 100% স্যার। প্যারালাল প্রসেসিং না হলেও হ্যাঁ, একটা বড় একটা অংশ সময় একটা অ্যাডভান্টেজ আছে। বুঝছো শুভ এটা? জি স্যার। আর হ্যাঁ জাভাতে আমরা যে মাল্টি থ্রেডিংটা শিখছিলাম এটা থেকে কি এটা মানে ডিফারেন্স বা মেন অ্যাডভান্টেজটা কি? হ্যাঁ, মাল্টি থ্রেডিং হেডিং যেটা, ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, থ্রেডিং মাল্টি থ্রেডিং ওটাও আমরা দেখবো। মাল্টি থ্রেডিং ওটাও দেখবো। মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে বিষয়টা হলো এরকমই, দেখো খেয়াল করো যে মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো তোমার কোর ধরো 4টা আছে। হ্যাঁ, এখন থ্রেড যদি তোমার 8টা থাকে, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি তো 8টা থ্রেডকে একই সাথে 4টা করে অ্যাসাইন করতে পারবে না, পারবে কি? না। একই সাথে কি করবে না। তখন ওই যে সুইচিং এর বিষয়, ওখানে সুইচিং হবে আর কি, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড সুইচিং হবে। হ্যাঁ, এই সুইচিংটা মাধ্যমে তোমার হচ্ছে প্যারালাল প্রসেসিং হবে আর কি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এই সুইচিংটা যত ফাস্ট হবে টাইমটা হলো তত কমে আসবে আর কি। আমরা পি থ্রেড যখন পড়বো, পি থ্রেড তো আছে একটা ওখানে তোমার শেয়ার্ড ভেরিয়েবল। এটা তো এই যে এখন যেটা করতেছি এটা কি আমরা কিন্তু শেয়ার্ড ভেরিয়েবলের মাধ্যমে নয়, এই যে তোমার মেসেজ যেটা পাসিং। ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিং এ এখন যেটা আমরা করতেছি সেটা হলো মেসেজ পাসিং। ঠিক আছে? এটা কিন্তু শেয়ার্ড ভেরিয়েবলের মাধ্যমে না। হ্যাঁ, যেহেতু শেয়ার্ড মেমোরির মাধ্যমে করছি না, শেয়ার্ড ভেরিয়েবলের বিষয়টা এখানে আসছে না। এটা হলো ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিং, এবং অবশ্যই এখানে হলো ডিস্ট্রিবিউটেড মেমোরি প্রোগ্রামিং যেহেতু মেসেজ পাসিং এর মাধ্যমে এটা আমরা করছি। এখানে তোমার আসলে দেখো, এখানে প্যারালাল প্রসেসিং তো অবশ্যই হবে। হ্যাঁ, এখন লেভেল অফ প্যারালেলিজমটা কেমন হবে সেটা তো একটা প্রশ্ন আছে, এবং সেটা অবশ্যই ভ্যারি করবে। হ্যাঁ, কোনোটার ক্ষেত্রে কম, কোনোটার ক্ষেত্রে বেশি, এটা তো হবেই। হুম, তো এখন তাহলে আমরা এটা দেখলাম যে আমাদের এইখানে একটা প্রসেস, হ্যাঁ, আরেকটা প্রসেসকে মেসেজ সেন্ড করছে, সে রিসিভ করছে। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে একটা প্রসেস আর একটা প্রসেসকে মেসেজটা পাঠাচ্ছে,
এই যে পাঠানোর কাজটা এটা কিভাবে হচ্ছে আসলে এই বিষয়টা হলো আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে। আচ্ছা, তাহলে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা, হ্যাঁ ধরো আমাদের হ্যাঁ খুব সহজ একটা প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তোমরা সবার নিজ নিজ পিসিতে একটু চেষ্টা করবে এবং রান করবে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা এটা সবাই এই কাজটা করবে। হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ, এটা একটু করবে দিয়ে এটা তো আসলে খুব সহজ একটা প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম। হ্যাঁ, এরপরে আরো কিছু প্রোগ্রাম দেব। তো এটা যদি রান করাতে পারো তাহলে অ্যাটলিস্ট প্রোগ্রাম রান করাতে পারছো। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটেড মেমরি প্রোগ্রামিং এর প্রোগ্রাম এটা তোমরা রান করাতে পারছো। হ্যাঁ, সেটা আর কি নিশ্চিত হওয়া গেল। এবং তারপরে আমরা বিভিন্ন প্রবলেম দিয়ে দিয়ে আমরা হলো প্রোগ্রাম করতে দেবো তোমাদের। আচ্ছা, তো আজকে কি এ পর্যন্ত থাকবে নাকি আর একটু কন্টিনিউ করবো বাবা? এই পর্যন্ত থাকতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এতটুকু থাক আজকে স্যার। নমস্কার। জি আচ্ছা স্যার। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আমি তো আজকে থেকে অ্যাটেন্ডেন্স নেব নাকি তোমাদের আরেকটা দিন সময় দেব? স্যার আরেকদিন সময় দিন স্যার। একটা দিন দেন আজ থেকে স্যার সবাই অ্যাটেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট দিন থেকে অ্যাটেন্ডেন্স নেব। স্যার। নেক্সট দিনের ক্লাসটা কি 9টাতেই হবে শুক্রবার? শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে 9টায় নেব। শুক্রবারে সকাল সকাল উঠে নাকি স্যার একটু ক্লাস অ্যাটলিস্ট 9:30টায় দেওয়া যায় এরকম? 9:30টায় দেবো। জি স্যার 9:30 স্যার। 9:30 দেন। আচ্ছা যাও, দিলাম 9:30টায় দিলাম। ঠিক আছে, শুক্রবার তাহলে 9:30টায় থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে বাবা, ভালো থাকো তোমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। সাবধানে থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।